আরজি করে একটা ধর্ষণ হয়েছে তা তো নয়, এই রাজ্যে প্রান্তে প্রান্তে প্রতিদিন ধর্ষণ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সঠিক তদন্ত করতো, তাহলে সিবিআই তদন্ত হতো না? কারা আমাদের কাছে আসে? যারা বঞ্চিত হন, যারা সরকার দ্বারা ডিপ্রাইভড হন। ধর্ষণ খুন হলে শাস্তি কিন্তু ফাঁসি। এখন আপনাকে যে ফাঁসির মঞ্চ পর্যন্ত উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে, একজন ধর্ষককে আপনাকে তো তদন্ত করতে হবে। এই তদন্তের ভার কার হাতে? পুলিশের হাতে। দেখুন, আমি একজন আইনজীবী হিসেবে বলি, ভারতবর্ষের সংবিধানে যে কোনো ভারতীয় নাগরিকদের একসঙ্গে সম্মিলিত হয়ে প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে 14 দিনে কেন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়নি, 14 দিন বা 16 দিন হয়ে গেল। দেখুন, সন্দীপ ঘোষ কেন 14 দিনে গ্রেপ্তার হয়নি বা কেন 14 ঘন্টায় গ্রেপ্তার হয়নি, এর উত্তর দিতে হবে সিবিআই কে। আমার কথা অত্যন্ত পরিষ্কার যে এই রাজ্যে সিবিআই যে যে তদন্তের জন্য দায়িত্বভার পেয়েছেন, প্রতিটি তদন্ত তাদের দ্রুততার সঙ্গে শেষ করতে হবে। কি আরজিকর, কি এসএসসি, কি প্রাইমারি, প্রতিটি তদন্ত। তার কারণ অত্যন্ত পরিষ্কার। এখানে যেমন আরজিকর কাণ্ডে যেমন দুষ্কর্ম রয়েছে, তার সঙ্গে দুর্নীতিও রয়েছে। আর এই দুর্নীতির গল্প শুধুমাত্র আরজিকরে রয়েছে তা কিন্তু নয়, এই দুর্নীতির গল্প রয়েছে এই রাজ্যের অন্ততপক্ষে বেশিরভাগ দপ্তরেই। সে কি শিক্ষক নিয়োগ, কি আরজিকরের টেন্ডার দেওয়া। ফলে এই যে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি বাসা বেঁধেছে, এর তদন্ত সিবিআই কে অতি দ্রুততার সঙ্গে করতে হবে। তার কারণ একটাই, এই প্রতিটি দুর্নীতিতে আপনি একটা কমন ক্যারেক্টার দেখতে পাবেন। কি সেই কমন ক্যারেক্টার? সেটা হচ্ছে যে প্রতিটি ক্ষেত্রেই সরকারের উচ্চতম ব্যক্তি বা শাসক দলের একেবারে প্রথম সারির ব্যক্তিরা তারা যুক্ত। ফলে এই তদন্ত অতি দ্রুততার সঙ্গে এই কারণেই শেষ করতে হবে, যাতে এই যে হুজ হু যারা সমাজের, যারা একেবারে শাসক দলের একেবারে প্রথম সারির ব্যক্তি, যারা একেবারে প্রশাসনের একেবারে সর্বোচ্চ সারির ব্যক্তি, তারা যুক্ত। ফলে তাদেরকে তদন্তের আওতাধীন করে তাদের গ্রেপ্তার করতে হবে। না হলে সমাজে যে বার্তা যাবে সেটা কিন্তু ভয়ঙ্কর, এবং সেটা গণতন্ত্রের জন্য কখনোই কাঙ্ক্ষিত নয়। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীদের উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা হাইকোর্টটা দেখুন, যাতে সাধারণ মানুষ কোর্টে গেলে বিচার পায়। প্রতিদিন তো সেই কাজই করি। হাইকোর্টে আমরা যাদের মামলা করি তারা কারা? তারা এই সরকার দ্বারা বঞ্চিত হয়েছে। আজকেও যেমন ধরুন, উচ্চ প্রাথমিকে কাদের হয়ে মামলা করেছি? যারা বঞ্চিত হয়েছেন তাদের হয়ে। এসএসসিতে কাদের হয়ে মামলা করেছি? যারা বঞ্চিত হয়েছেন তাদের হয়ে। প্রাইমারিতে কাদের হয়ে মামলা করেছি? যারা বঞ্চিত হয়েছেন তাদের হয়ে মামলা করেছি। প্রতিটি ক্ষেত্রে তো আমরা কারা আমাদের কাছে আসে? যারা বঞ্চিত হন, যারা সরকার দ্বারা ডিপ্রাইভড হন, তারা আমাদের, অর্থাৎ ডিপ্রাইভ করে মমতা বন্দ্যোপাধ্যায়রা, আর তারা ডিপ্রাইভড হয়ে আমাদের কাছে আসে এই কারণেই যাতে আদালতের মাধ্যমে বিচার পান। তাই তো এসএসসি কাণ্ডে এতগুলো সিবিআই তদন্ত হয়েছে, তাই তো আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ। কেন? তার কারণ যদি ভাবুন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সঠিক তদন্ত করতো, তাহলে সিবিআই তদন্ত হতো না? তাহলে নিজেদের মাকে এবং বাবাকে আদালতে এসে মামলা করতে হতো না? তাহলে আক্তার আলী যদি বিচার পেত, আক্তার আলীকে হাইকোর্টে এসে মামলা করতে হতো না? যদি এই এসএসসি কাণ্ডে সব ডিপ্রাইভ বঞ্চিত ছেলে মেয়েরা যদি বিচার পেত, তারা যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে শুনুন, আপনি যে পরেশচন্দ্র অধিকারীকে দলে নিয়েছেন, সেই পরেশচন্দ্র অধিকারীর মেয়ে ইন্টারভিউ না দিয়ে তার নাম মেরিট লিস্টেড করা হয়েছে, ওয়েটিং লিস্টেড করা হয়েছে, তাকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে, সেদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার যোগ্য বিচার করতেন, সেদিন যদি এই পরেশচন্দ্র অধিকারীর মেয়েকে বাদ দিয়ে দিতেন, সেদিন যারা যারা এই অযোগ্য চাকরি প্রাপক ছিলেন তাদের সকলকে বাদ দিয়ে দিতেন, তাদের কাউকে আদালতে আসতে হতো না। অর্থাৎ বঞ্চিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়রা, আর বঞ্চিত হয়ে তারা আইনজীবীদের কাছে আসেন, তারা আদালতের দ্বারস্থ হন, আমাদের কাছে আসেন, যাতে তারা বিচার পান, ন্যায্য বিচার পান। আপনি যদি বঞ্চিত না করতেন, আপনি যদি ডিপ্রাইভ না করতেন, তাহলে তাদের আদালতে আসতে হতো না, তাদের আমাদের কাছে আদালতে আসতে হয়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়রা বঞ্চিত করে। আনিস খান কি বিচার পেয়েছে? এখনো পায়নি, সেই জন্যই তো তারা এখনো পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে। আনিস খানদের বিচার এখনো হয়নি, আরজি করে এখনো পর্যন্ত বিচার হয়নি, সেই জন্যই তো লড়ে যেতে হচ্ছে। এখানেই তো ওই বিগেস্ট অ্যাপাথিটা সেখানেই। আপনারা কি লড়ছেন? মুখ্যমন্ত্রী বলছেন তিনিও আইনজীবী ছিলেন, দীর্ঘদিন প্র্যাকটিস করেছেন।
আমি চাইবো মুখ্যমন্ত্রী যেন সেই কেরিয়ারটা খুব দ্রুততার সঙ্গে আবার তিনি সেই কেরিয়ারে আসেন। যা অবস্থা দেখছি তাতে ওনাকে হয়তো অন্য কোনো কেরিয়ার বাঁচতে হবে মুখ্যমন্ত্রী বাদ দিয়ে। আজকে মুখ্যমন্ত্রী বললেন যে যারা এই ধর্ষক তাদের জন্য ধর্ষকদের শাস্তি ফাঁসি, এই দাবিতে বিধানসভায় আগামী সপ্তাহে বিল আনবেন, এবং যদি রাজ্যপাল এটাকে যদি পাস না করেন, সাইন না করেন, তাহলে রাজভবনে মহিলারা গিয়ে ধর্নায় বসবে। দেখুন, অলরেডি আমাদের যে ক্রিমিনাল ল, সেই ক্রিমিনাল লতে নির্দিষ্টভাবে এই যে ধর্ষণ, খুন, এইসবের শাস্তি আছে। ফলে আপনি যদি মনে করেন এই ধর্ষণ করে খুন হয়ে যাওয়ার ফলে ফাঁসি নেই, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ধর্ষণ খুন হলে শাস্তি কিন্তু ফাঁসি। এখন আপনাকে যে ফাঁসির মঞ্চ পর্যন্ত উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে, একজন ধর্ষককে আপনাকে তো তদন্ত করতে হবে। এই তদন্তের ভার কার হাতে? পুলিশের হাতে। পুলিশ যদি সঠিক তদন্ত না করেন তাহলে কখনোই ধর্ষককে, যে ধর্ষণ করে যে খুন করেছে, তাকে ওই ফাঁসি কাঠ পর্যন্ত আপনি নিয়ে যেতে সক্ষম হবেন না। তাহলে আপনাকে তো এই তদন্তটা সঠিক করতে হবে। পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে আপনি যদি মনে করেন এভিডেন্স ট্যাম্পার করব, আপনি যদি মনে করেন উইটনেসদের ভয় দেখাবো, আপনি যদি মনে করেন প্লেস অফ অকারেন্সকে অল্টার করব, প্লেস অফ অকারেন্সে 50 জন 100 জন ঢুকে পড়ছে, এইভাবে এভিডেন্স ট্যাম্পার হয়ে যাবে, তাহলে শাস্তি হবে কি করে? আমার তো প্রথম প্রশ্ন যে এই যে বারবার বলা হয় না যে আইন আইনের পথে চলবে, এই যে বলা হয় বিচার চাই, কিন্তু বিচার পেতে গেলে তো তার তদন্ত করতে হবে। দায়িত্ব আপনার হাতে তদন্ত করা, তদন্তকারী সংস্থারা দায়িত্ব করবে। আরজি কর কাণ্ডে না হয় আজকে সিবিআই তদন্ত করছে। এই রাজ্যে তো শুধুমাত্র আরজি করেই একটা ধর্ষণ হয়েছে তা তো নয়, এই রাজ্যে প্রান্তে প্রান্তে প্রতিদিন ধর্ষণ হচ্ছে। আরজি করার পরেও ধর্ষণ কাণ্ড, একাধিক ধর্ষণের মামলা রেজিস্টার্ড হয়েছে। আচ্ছা বলুন তো, কজনের ক্ষেত্রে তদন্তে কতদূর অগ্রগতি ঘটেছে? কজনের ক্ষেত্রে আপনি এখনো পর্যন্ত তাদের ফাঁসি কাটে ঝোলাতে পেরেছেন? গতকাল তো সেই কারণেই বিজেপি ছাত্র সমাজ নবান্ন অভিযান ডেকেছিল, আপনারা তো গেলেন না। দেখুন, আমি শাস্তি দেওয়ার জন্য একটা কথা বলি। এই যে আরজিকর কাণ্ডে একটা সামাজিক অভিঘাত তৈরি হয়েছে। আমি যে কোনো ঘটনা অরাজনৈতিক আমি মনে করি না। আমি মনে করি যে কোনো ঘটনা তার একটা রাজনৈতিক, তার ব্যাখ্যা রয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। আরজিকরের ক্ষেত্রেও তাই। কিন্তু কোনো এই ধরনের যেখানে সামাজিক অভিঘাত তৈরি হয়েছে, সেই তৈরি হওয়া সামাজিক অভিঘাতকে রাজনৈতিক দলগুলো অত্যন্ত, আমি বলবো, দায়িত্বশীল ভূমিকা পালন করে এই সামাজিক মুখটিকে, এই অভিঘাতটিকে ঠিক করা উচিত। তার কারণ হচ্ছে, ধরুন, মানুষের মনে একটা এফেক্ট হয়েছে এই যে আরজিকর কাণ্ডের ফলে। আপনি যদি দায়িত্বশীল ভূমিকা না পালন করেন তাহলে এই যে সামাজিক একটা উদ্যোগ শুরু হয়েছে, আপনি 14ই আগস্টের রাত্রের কথা ভাবুন। এটা কিন্তু কোনো রাজনৈতিক দল বলতে পারবে না যে আমরা ডেকেছিলাম বলে বা আমরা ইনস্ট্রুমেন্টালিটির কাজ করেছিলাম বলে 14ই আগস্ট তৈরি হয়েছে। না, এটা সাধারণ মানুষ, তারা তাদের প্রাণের টান থেকে, হতে পারে যে একজন রাজনৈতিক কর্মী সেখানে ছিলেন, হ্যাঁ নিশ্চিতভাবেই ছিলেন, রাজনৈতিক নেতৃত্ব ছিলেন, নিশ্চিতভাবেই ছিলেন। আমি মনে করি না যে কোনো সামাজিক এই ধরনের যদি অভিঘাত তৈরি হয় সেখানে রাজনৈতিক কর্মীরা পার্টিসিপেট করতে পারেন না, নিশ্চিতভাবেই করবেন, কিন্তু সেটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যদি দায়িত্বশীল ভূমিকা না পালন করেন তাহলে যেটা হবে, এই যে সামাজিক অভিঘাতটা তৈরি হয়েছে না, সামাজিক অভিমুখটা তৈরি হয়েছে না, সেটা নষ্ট হয়ে যাবে। সেটা যাতে নষ্ট না হয় সেই জন্য প্রতিটি রাজনৈতিক দলকে, আমি আপনাদের এই ক্যামেরার মাধ্যমে প্রতিটি রাজনৈতিক দলকে, রাজনৈতিক কর্মীকে এবং রাজনৈতিক নেতৃত্বকে বলবো, আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করেন। এমন কোনো ভূমিকা পালন করবেন না যাতে এই যে সামাজিক একটা উদ্যম তৈরি হয়েছে, সামাজিক একটা, আমি বলবো, উদ্যোগ তৈরি হয়েছে, সেটা যাতে নষ্ট হয়ে যায়। তার কারণ দেখুন, আমরা প্রশাসনের দ্বারা ডিপ্রাইভ, গোটা পশ্চিমবঙ্গবাসী বিশেষ করে, এই যে সামাজিক একটা উদ্যোগ তৈরি হয়েছে এবং উদ্যম তৈরি হয়েছে, এটাকে বিনষ্ট হতে দিলে কিন্তু আমাদের এই যে বঞ্চনার গল্পটা আরো বেশি সুদূর প্রসারী হবে। দয়া করে এই সামাজিক অভিঘাত থেকে নষ্ট করবেন না। শাসক দলের পক্ষ থেকে যে বারবার বলা হচ্ছে যে আরজি কর নিয়ে রামবাম একসঙ্গে আন্দোলন করছে, রামবাম একই দাবি করছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, তাহলে তো গতকালের দেখলেন যে মানে দুটো দলের দুটো ভিন্ন অবস্থান।
মীনাক্ষী মুখার্জি, সুজন চক্রবর্তীরা রীতিমতো ভিডিও করে তারা বার্তা দিয়েছে। ফলে ফলে বুঝতে পারছেন যে এইটা যে কতটা সর্বৈব মিথ্যা। আবার উল্টো দিকে আপনি দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সন্দীপ ঘোষ এখনো গ্রেপ্তার হয়নি। কে বলছেন? সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি প্রাথমিকের মামলায়, মানে নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই এর কিন্তু নোটিশ পেয়েছিলেন এবং সিবিআই দপ্তরে গেছিলেন। তিনিও কিন্তু এখনো পর্যন্ত, তারপরে কি হয়েছে এখন আপনার মনে প্রশ্ন আছে, ওনার মনে প্রশ্ন আছে, সকলের মনে প্রশ্ন আছে। আবার একইভাবে তিনি আবার সন্দীপ ঘোষ নিয়ে বলছেন। এই যে বৃত্তটা, এই বৃত্তটা আপনাকে কিন্তু বুঝতে হবে। এই বৃত্তটা তখনই বুঝবেন যখন বুঝবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষ নিয়ে প্রশ্ন করেন। আগামী দিনে আমি সত্যি অবাক হব না যদি দেখি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপ ঘোষ একসঙ্গে দিল্লি গিয়ে বলছেন যে সিবিআই তদন্তগুলো সঠিক বিচার হোক। আমরা একটা জিনিস দেখলাম, আজকে বিজেপি বন্ধ রাখলো। সেই বন্ধে আমরা যেটা দেখলাম যে বিভিন্ন মেডিসিনের দোকান পর্যন্ত বন্ধ করে দেওয়া হচ্ছে, যেগুলো প্রয়োজনীয়, এবং কয়েকটা দোকান খোলা থাকার জন্য একটা হেলমেটের দোকান থেকে হেলমেট ছিনতাই করা হয়েছে, রীতিমতো ডাকাতি করা হয়েছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, আমি একজন আইনজীবী হিসেবে বলি, ভারতবর্ষের সংবিধানে যে কোনো ভারতীয় নাগরিকদের একসঙ্গে সম্মিলিত হয়ে প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। সেটা হতে হবে কিন্তু শান্তিপূর্ণ। আমি যে কোনো প্রকার, তিনি হতে পারেন হয়তো একটি শান্তিপূর্ণ অবস্থান বা বিক্ষোভ বা আন্দোলনের বিষয়বস্তুর সঙ্গে আমি সহমত না হতে পারি, কিন্তু আমি যে ওই যে শান্তিপূর্ণ অবস্থান বা শান্তিপূর্ণ যে প্রতিবাদ, আমি কিন্তু এই প্রতিবাদ করার যে অধিকার তার সঙ্গে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। তার কারণ এটা সংবিধান বর্ণিত। কিন্তু শান্তিপূর্ণ অবস্থানকে, শান্তিপূর্ণ প্রতিবাদকে যারা এই ভায়োলেন্ট করে দেয়, এই যেমন ধরুন আরজি কর কাণ্ডে দেখেছেন 14ই আগস্টে কিছু মানুষজন মব গিয়ে ভেঙে দিল, এটা তো আর শান্তিপূর্ণ অবস্থান হতে পারে না। সেরকম একইভাবে ওই যে বলছেন মেডিসিনের দোকান বন্ধ করে দেওয়া, এটা কখনোই শান্তিপূর্ণ আন্দোলন, শান্তিপূর্ণ প্রতিবাদের ভাষা হতে পারে না। তার কারণ সে মেডিসিন হতে পারে, সে হতে পারে দেখবেন মর্নিং এ এই যে নিউজ পেপার, যে দেখবেন ডেয়ারি সামগ্রী, যারা বিশেষ করে বাচ্চাদের দুধ, এগুলো কখনো, এগুলো ইসেন্সিয়াল সার্ভিস, এগুলো কখনোই বন্ধ করা যায় না, কোনো অবস্থাতেই বন্ধ করা যায় না। ফলে এগুলো যদি কেউ বন্ধ করে দেন বা এগুলোর উপর যদি আক্রমণ করেন, এটা নক্কারজনক। আমি এটা সবসময় বলি, আজও বলছি এবং ভবিষ্যতে বলবো, যে কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ হোক, সেই প্রতিবাদের ভাষার সঙ্গে, সেই প্রতিবাদের হয়তো যে বক্তব্যটা রাখছে তার সঙ্গে আমি সহমত নাও হতে পারি, ভিন্নমত হতে পারি, কিন্তু প্রতিবাদ করার অধিকারের সঙ্গে সবসময় ছিলাম, আছি, থাকবো, কিন্তু সেটা শান্তিপূর্ণ হতো।